আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার। নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে থাকবে 223 থেকে 225 পৃষ্ঠার আলোচনা এবং যে সকল কাজ রয়েছে তার সমাধান। তো শুরু করছি 223 পৃষ্ঠা থেকে। এখানে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে পরিমিত ব্যবধান। এটার ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। নিচের উপাত্ত সেট তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। এখানে তিনটি উপাত্তের সেট দেওয়া আছে। একটা এক্স সমান আমরা দেখতে পাচ্ছি 12, 7, 6, 5, 4, 3, 2 অর্থাৎ বড় থেকে ছোট আকারেই সাজানো আছে। ওয়ের মান দেওয়া আছে এখানে 12, 10, দুইটা 10 আছে, দুইটা 9, তিনটা 9 আছে, দুইটা 2 আছে। এখানেও আমরা 12 দেখতে পাচ্ছি, 4, 4, 3, 2, 2, 2। এখন এখান থেকে আমরা দেখি কি আলোচনা করা হয়েছে। এটা স্পষ্ট যে উপরের তিন সেটের উপাত্তের পরিসর একই, পরিসর কিন্তু একই। এখানে প্রতিটি সেটেই আমরা সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি 12 আর সর্বনিম্ন হচ্ছে 2 প্রতিটিতেই। তো এখানে 12 থেকে 2 বাদ দিলে আমরা পরিসর 10 পাচ্ছি। তাছাড়া পরিসর তথ্য সারির সকল মানের উপর নির্ভর করে না। পরিসর এই তথ্য সারিতে যে মানগুলো থাকবে তার উপর নির্ভর করবে না। পরিসর নির্ভর করে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এটার উপর। এটি চরম মান ও নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। কিন্তু উপরের উপাত্ত সেট তিনটি নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখতে পাবে সংখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে এবং এদের কেন্দ্রীয় মানও ভিন্ন ভিন্ন। এখানে পরিসর একই আসলেও কিন্তু এদের যে কেন্দ্রীয় মান সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। মধ্যক, গড়, প্রচুরক যদি আমরা করে দেখি তাহলে এর মধ্যে আমরা ভিন্নতা পাবো। গড় ব্যবধান তথ্যসারির প্রত্যেকটি মানের উপর নির্ভরশীল হলেও এটি আবার বিচ্যুতির পরম মান নিয়ে নির্ণয় করা হয়। এজন্য পরবর্তীতে কোনো বীজগণিতিক প্রক্রিয়ায় এটি ব্যবহার করা যায় না। তাছাড়া পরম মান প্রাপ্তির জন্য গাণিতিকভাবে ঋণাত্মক, এগুলো একটু পড়ে নেবেন। তো এখানে পরম মান সম্পর্কে বা পরিমিত ব্যবধান সম্পর্কে কে ধারণা দিয়েছিল তা বলা আছে। 1983 খ্রিস্টাব্দে কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। এখানে কার্ল পিয়ারসনের একটি ছবি সংযুক্ত করে দেওয়া আছে। কিন্তু পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের ভেদাঙ্ক সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে পরিমিত ব্যবধান, কিন্তু এই পরিমিত ব্যবধান শেখার জন্য আগে আমাদের ভেদাঙ্ক সম্পর্কে, আর যেটার ইংরেজি হচ্ছে ভেরিয়েন্স, এটি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তো এখন আমরা ভেদাঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেন? কারণটি নিচের বক্সে সংক্ষেপে লেখো। আমরা কিন্তু গাণিতিক গড় ব্যবধান নির্ণয় করার সময় আমরা গড় ব্যবধান যে নির্ণয় করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা পরম মান ব্যবহার করেছিলাম। এটি কেন ব্যবহার করেছিলাম সেটা এখানে লিখতে বলেছে। তো এটা আমরা এখন লেখার চেষ্টা করি। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করার কারণ নিম্নরূপ। গড় ব্যবধান নির্ণয় করার সময় শ্রেণীর মধ্যবিন্দু থেকে আবার অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, মানে এখানে দুটি উপাত্তের কথা বলা হয়েছে যেগুলোতে বিন্যস্ত বা সারণী আকারে দেওয়া থাকে, আর একটা হচ্ছে অবিন্যস্ত যে উপাত্তগুলো থাকে। এক্ষেত্রে উপাত্তগুলো থেকে কেন্দ্রীয় মানের ব্যবধান বা দূরত্ব নির্ণয় করতে হয়। কেন্দ্রীয় মান থেকে উপাত্তগুলোর ব্যবধান বা দূরত্ব নির্ণয় করতে হয়, আর দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু বিয়োগ করলে ঋণাত্মক মান আসে, তাই ধনাত্মক মান নেবার জন্য পরম মান ব্যবহার করা হয়। অর্থাৎ দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হবে না। আমি সামনের দিকে যদি হাঁটি, যেখান থেকে হাঁটা শুরু করলাম, আর পিছন দিক থেকেও যদি হাঁটি, কিন্তু আমার দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক হবে না। এজন্য এখানে আমরা মূলত পরম মান ব্যবহার করেছি। গড় ব্যবধান নির্ণয়ে পরম মান ব্যবহার সংক্রান্ত সমস্যাটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। তথ্যরাশির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানকে বর্গ করে, অর্থাৎ পরম মান যদি আমরা না নিই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ব্যবধানকে বর্গ করতে হবে। এতে ঋণাত্মক মান আসলেও বর্গ করলে ধনাত্মক হয়ে যাবে, আর ধনাত্মক মান আসলে তো কথাই নেই। সেক্ষেত্রে অবশ্যই বিচ্যুতির বর্গ অঋণাত্মক হবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তারপর 224 পৃষ্ঠা। ধরো কোনো চলক x এর n সংখ্যক মান, অর্থাৎ x1, x2, x3 এইভাবে n সংখ্যক পর্যন্ত দেওয়া আছে। এদের গাণিতিক গড় x বার। তাহলে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি, অর্থাৎ এখানে বর্গ করে দেওয়া আছে। প্রতিটি উপাত্ত থেকে গাণিতিক গড় বিয়োগ করে তার উপরে বর্গ, আর সমষ্টির জন্য প্রতিটি যোগ করা হয়েছে। আর এটাকে সূত্রের আকারে বা সহজ ছোট করে লিখলে এইভাবে লেখা যায়, সামেশন অফ x মাইনাস x বার হোল স্কোয়ার। যদি ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য হয় তবে
এক্স মাইনাস এক্স বার অবশ্যই শূন্য হবে। সেক্ষেত্রে গড় ও মানগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কিন্তু যদি এটার মান খুব ছোট হয় তবে তথ্যরাশির প্রতিটি মান গাণিতিক গড় বা কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ বিস্তার ব্যবধান কম হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্য সারির মানগুলো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। উদাহরণের এখানে আমরা রিডিং পড়ে খুব একটা বুঝতে পারলাম না, একটি উদাহরণের মাধ্যমে আমরা এটি বোঝার চেষ্টা করি। আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা 6 এবং তাদের বয়স এখানে দেওয়া আছে। পরিবারের সদস্যদের গড় বয়স 30। এখানে আমরা হিসাবটি অবশ্যই যাচাই করে দেখব। তারপর এক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টিতে এখানে আমরা বিচ্যুতির বর্গের সমষ্টি করে দেখি। তো এখানে কীভাবে নির্ণয় করা হয়েছে? প্রতিটি উপাত্ত থেকে গাণিতিক গড় বিয়োগ করে বর্গ করা হয়েছে। এখানে 5 থেকে 30 বিয়োগ করলে থাকে -25, 15 থেকে 30 বিয়োগ দিলে -15, 25 থেকে 30 বিয়োগ দিলে -5, আর এদিকে -5, -15, -25, আর প্রতিটি মানকে বর্গ করে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 1750। অপরদিকে টমাসের পরিবার 51টি পরিবার, পরিবারের সদস্য হচ্ছে 31 জন, তাদের যে বয়স এখানে কিন্তু সেটি দেওয়া আছে। টমাসের পরিবারের সদস্যদের বয়স এখানে দেওয়া আছে, এগুলোরও গড় আবার কিন্তু ওয়াইবার সমান দেওয়া আছে 30। হিসাব কিন্তু অবশ্যই আমরা যাচাই করে দেখব। তো তারপর টমাসের যে সদস্যরা আছে তাদের বয়সের সমষ্টির আমরা বিচ্যুতির সমষ্টি নির্ণয় করি। তো এখানে একটু ক্যালকুলেশনটা আমরা একটু ভালোভাবে খেয়াল করব। 15 বিয়োগ 30, অর্থাৎ 15 হচ্ছে প্রথম উপাত্ত, সেখান থেকে 30 বিয়োগ, তারপরে দ্বিতীয় উপাত্ত হচ্ছে 16 থেকে 30 বিয়োগ, তারপরে 17, 18। এখানে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যার মতো দেখতে পাচ্ছি, মানে এক এক করে ক্রমিক সংখ্যার মতো দেখতে পাচ্ছি, 15 থেকে একদম 45 পর্যন্ত, এর মধ্যে কোনো কম বেশি নেই। তো এখানে এইভাবে যোগ করতে করতে আমাদের শেষটা আসবে হচ্ছে 45 বিয়োগ 30। তারপরে বিয়োগ করে কী মান আসে? 15 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে -15, তারপরে 16 থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে -14, 17 থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে -13, এইভাবে -12, -11, -10, -9, -8, এভাবে যেতে যেতে 45 থেকে 30 বিয়োগ দিলে সর্বশেষ যে মানটা আসবে সেটা আসবে হচ্ছে 15, অর্থাৎ ঋণাত্মকের 15 থেকে ধনাত্মকের 15 পর্যন্ত কিন্তু চলে আসবে। এখন এখানে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, তারপরের লাইনে 2 × 1² 2² এভাবে 15-র উপর স্কোয়ার কীভাবে আসলো? আমরা এই ঋণাত্মক মানগুলোকে যদি বর্গ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক 15, এখানেও ধনাত্মক 15, তাহলে 15 হলো 2টা, আবার এদিকে একটা ঋণাত্মক 15 বর্গ করলে ধনাত্মক হবে, আর এই 15-র আগে আর একটা থাকবে হচ্ছে ধনাত্মক 15, তাহলে 2টা, অর্থাৎ এখানে প্রতিটি মান 15, 14, 13, 12, 11 এরকম প্রতিটি মান হচ্ছে 2টা করে আছে। আর এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, অর্থাৎ 2 কমন নেওয়া হয়েছে, আর এখানে আমরা লিখতে পারি 1² 2² এইভাবে 15² পর্যন্ত, কারণ ছোট থেকে বড় লিখলে -13, -12 এইভাবে হচ্ছে 1 আসবে, তারপরে হচ্ছে আবার যায় 15 পর্যন্ত যাবে। এটা যদি মাঝখানের ক্যালকুলেশনটা শিক্ষার্থীরা করে নাও তাহলে অবশ্যই কিন্তু এটা বুঝতে পারবে যে কিভাবে এটা আসলো। এখানে 2 কমন নেওয়া হয়েছে, 2 কোত্থেকে আসলো? এখানে একটা 15, এখানে একটা 15, এখানে একটা 14, এটার আগে একটা 14 থাকবে এইভাবে। তারপর আমরা কমন নেওয়ার পর এখানে ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি 1² + 2² + 15², অর্থাৎ 1, 2, 3 এইভাবে 15 পর্যন্ত। এখানে স্বাভাবিক সংখ্যার বর্গ আমরা লক্ষ্য করছি, আর স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টির সূত্র সেটি এখানে আমরা বসিয়ে নিলাম। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এই যে এখানে n × n + 1 × 2n + 1 / 6। nতে হচ্ছে 15, অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে 15, 15 × 15 যোগ 1, তারপরে হচ্ছে 2 দ্বারা গুণন করলে হয় 30, তার সাথে যোগ হচ্ছে 1। এখানে এখন আমরা ক্যালকুলেশন করি, 15 দ্বিগুণে 30, আর এই 30কে 6 দ্বারা ভাগ করে লেখা হয়েছে 5, 15 আর 1 16, আর এখানে যোগ করে 31, সবগুলো গুণন দিলে আমরা পাচ্ছি 2480। আশা করি বোঝার কথা। মাঝের যে ক্যালকুলেশন শিক্ষার্থীরা চাইলে করে নিতে পারো হিসাবটা সহজে বোঝার জন্য। উপরের হিসাব দুটি পর্যালোচনা করে দেখা যায় আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের গাণিতিক গড় একই, কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার
বেশি। তো এখানে বয়সের বিস্তারটা কিভাবে বের করা হয়েছে আমি একটু বুঝিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি টমাসের সদস্যদের বয়সের বিস্তার হচ্ছে 30। এই 30টা কীভাবে বের করা হয়েছে? এই যে বিস্তার হচ্ছে 45 থেকে 15 বিয়োগ, অর্থাৎ এখানে পরিসরকে বিস্তার হিসেবেই বিবেচনা করা হয়েছে। 45 থেকে 15 বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 30। আর এইভাবে ওই আলেয়ারটাও কিন্তু বের করা হয়েছে। তারপর চলে যাচ্ছে 225 পৃষ্ঠাতে। সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। তথ্য সারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টির গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের 1/n ইন্টু সামেশন অফ x মাইনাস x বার হোল স্কোয়ার নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা যে ভেদাঙ্ক নির্ণয় করব, ভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের এই মানটা লাগবে। যেমন আলেয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পাবো এই যেখানে সূত্র বসিয়ে মান বসানো হয়েছে, আমরা x মাইনাস x বারের মান পেয়েছিলাম 1750, 6 দ্বারা ভাগ দিলে পাই 291.67। আর টমাসের পরিবারের ক্ষেত্রে আমরা পাই 2480 যোগ করে 31 দ্বারা ভাগ দিলে পাই আমরা হচ্ছে 80। এই 31 হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা মানে n এর মান, আর এটাতে 6 হচ্ছে আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা। দুই পরিবারের ফলাফল থেকে এটি আরও স্পষ্ট যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার অনেক বেশি। অতএব বিস্তার পরিমাপের জন্য একটি সূত্র এখানে দেওয়া হয়েছে, একটি উপযুক্ত মাধ্যম হতে পারে, আর এটিই হলো ভেদাঙ্ক। একে সিগমা স্কোয়ার প্রতীক দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ আমরা এখানে ভেদাঙ্কের একটা সূত্র পেলাম, ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1/10 ইন্টু সামেশন অফ x মাইনাস x বার হোল স্কোয়ার। এটি হচ্ছে সূত্র। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে পারব। সুতরাং কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। তো এখানে আমরা ভেদাঙ্কের কিন্তু সংখ্যাটা দেখতে পাচ্ছি। এখানে মাথা খাটাও আলেয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে। ইতিমধ্যে কিন্তু আমরা এই ভেদাঙ্কটাই নির্ণয় করেছি। আলেয়ার পরিবারের ভেদাঙ্ক হচ্ছে 291.67 আর টমাসের পরিবারের হচ্ছে 80। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই টিউটোরিয়ালে তেমন ক্যালকুলেশনের কোনো অঙ্ক ছিল না, বই থেকেই মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।